ওনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যে অলৌকিক ঘটনাগুলি শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এই ঢাকার রমনা কালীবাড়ির সাথে আমার পূর্বজন্মের কিছু যোগাযোগ আছে, সেটা পরে উপলব্ধি করি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি জয়েন করলাম। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। তো আমি এক জায়গায় স্টোর অপারেশন ম্যানেজার ছিলাম, ধর্মতলা এরিয়া বলতে পারি। এইবার ওখানে সন্ধে এই 7টা নাগাদ, ডেটটা ছিল 1 নভেম্বর 2007। তো হঠাৎ দেখি একজন, মানে কি বলবো, বছর 70-75-এর এক বুড়ো আমার দিকে খালি তাকিয়ে রয়েছে। আমি কাজ করছি, 1 মাস পরেই তো চাকরি ছেড়ে দেবে। কে কি কথা বলছে যে তুমি পরের মাসে তো চাকরি ছেড়ে দেবে? বাবার সাধনলব্ধ কিছু সিক্রেট, যেটা আমি আমার পরিবার ছাড়া বাইরের লোক কেউ জানে না। এবং এমন কিছু সিক্রেট বলেন আমাদের পরিবারের, এবং সেই রমনা কালীবাড়ি এখানেও ঘুরে আসে। তখন আমি কাজ করছি, আমার হাত থেকে পেন পড়ে যায়। তারপর উনি বলে তোমরা বুলাওয়া আ গয়া। তো তখন বলছে তোমাকে মা ডেকে পাঠিয়েছে। স্বাভাবিক একজন মানুষ হিসেবে এই জিনিসটা বিশ্বাস করাটা একটু চাপের। এবং আমাদের চোখের সামনে হঠাৎ উধাও, একদম উবে গেল। ভদ্রলোক আমাদের অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন লোক বলল, হিন্দিতে বলছে, মন্দির বন্ধ হয়ে যাগা, মন্দির বন্ধ হয়ে যাগা, জলদি আও জলদি আও। আমাকে ডাকছে। যে ভদ্রলোক আমাকে খবর দিতে এসেছিলেন কলকাতায়, ওই ভদ্রলোক মায়ের সামনে হাত জার করে দাঁড়িয়ে রয়েছে। আমাকে জিজ্ঞেস করছে আপ কাহা সে আয়া? তখন ওই জেনে কি লাভ, যখন বলছে জেনে কি লাভ, তখন আমি শিওর হয়ে গেছি কিছু একটা ঘটনা ঘটেছে। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পডকাস্টে আপনাদের আমি সঙ্গে নিয়ে এসেছি। আজকের অতিথি যিনি আমার পাশে বসে আছেন, ঢাকুরিয়া থেকে এসছেন মাননীয় শ্রী অভিজিৎ গুহ মহাশয়। তা অভিজিৎ বাবুর সাথে আমার পরিচয় বেশি দিনের নয়, কিন্তু ওনার আধ্যাত্মিক পথ চলা আজকের নয়, বেশ অনেক বছর হয়ে গেল ইনি এই পথে ও মতে রয়েছেন। ওনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যে অলৌকিক ঘটনাগুলি শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এবং সেই অলৌকিক ঘটনাগুলোর মধ্যে আমি প্রবেশ করব। অভিজিৎ বাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনার আধ্যাত্মিক পথ চলার সূত্রপাত ঠিক কবে থেকে যদি একটু বলেন। দেখুন, আমার জন্মের টাইমে তখন থেকেই আমার মায়ের কাছে শুনেছি কিছু ঘটনা ঘটেছিল। অ্যাকচুয়ালি আমার জন্ম পার্ক স্ট্রিট অঞ্চলে, কলকাতায় পার্ক স্ট্রিট অঞ্চলে, ওখানে আমাদের বাড়ি ছিলেন। এবং ওই টাইমে যখন আমার জন্ম হয়েছিল, তখন একজন সাধক সাধিকা বাংলাদেশের রমনা কালীবাড়ি থেকে এসেছিলেন। কেন, মানে আমাকে দর্শন করতে, এবং যেটা মায়ের কাছে শুনেছি যে ওনারা আবার আমার পায়ের ছাপ, হ্যাঁ, এই পান পাতার মধ্যে করে ওরা আবার রমনায় চলে যায়। এবং পরবর্তীকালে এই ঢাকার রমনা কালীবাড়ির সাথে আমার পূর্বজন্মের কিছু যোগাযোগ আছে, সেটা পরে উপলব্ধি করি। তখন তো আমি শিশু, তখন তো আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু মায়ের কাছ থেকে যা শুনি। এবার আস্তে আস্তে বড় হতে থাকি, যেমন নর্মাল খেলাধুলা, স্কুল, ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। করতে করতে এবার যখন আমি ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন পড়ি, আর এর মাঝে আমি আধ্যাত্মিক বই পড়া, বেলুড় মঠে যাওয়া, মহারাজদের সাথে বসা, ওনাদের সাথে বেদান্ত শোনা, এইসব চলছিল। তারপর যাই হোক, এই করতে করতে এবার প্রথম একজনের কাছে যাই। উনি একজন তন্ত্র সাধিকা, আমার গুরুমা ছিলেন, পাতুমা ওনার নাম। গড়িয়ার প্রত্যন্ত গ্রামে তখন ওনার আশ্রম ছিলেন। তো ওনার কাছে প্রথম তন্ত্রযোগের কিছু শিক্ষা নিই, এবং আধ্যাত্মিক সাধনা তখন থেকেই শুরু মেনলি। তখন আমার বয়স ওই বছর 20। ওই টাইম থেকে আমার মেন সাধনা শুরু। এইবার সেই সাধনা করতে করতে যখন কিছু সিদ্ধি আসে, ঠিক আছে, এটা একটা প্রসেস, যারা এর সাথে যুক্ত ওনারা জানেন। এবার সিদ্ধি আসে ইত্যাদি। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর চাকরি জয়েন করলাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি জয়েন করলাম। এবার আমার পড়াশোনা শেষ করলাম। হয়ে যাওয়ার পর তারপর জীবন চলছে। এবং যেহেতু পরিবারে একমাত্র আমি ছেলে, তো বাড়ির চাপে আমাকে বিবাহ সূত্রে আবদ্ধ হতে হয়। এবং ইনফ্যাক্ট বিবাহের পর
10 বছর আমি কোনো সাধনা করিনি। সেটা আমি কিন্তু ওপেনলি বলে আমি করিনি, পরিস্থিতি আমাকে করতে দেয়নি। কিন্তু তারপর লাইফে কিছু চেঞ্জেস আসে। চেঞ্জেস এমনভাবে আসে, ওই টাইমে আমার পার্ক স্ট্রিটের বাড়িতে বিভিন্ন সমস্যা তৈরি হয়, ভাড়াটে সমস্যা ছিল, বিভিন্ন রকম সমস্যা। তো আমি খুব পাজল ছিলাম। এবার ওটা টার্ন নেয় কোন দিকে, এবার তখন আমার ডাইরেক্টলি আধ্যাত্মিক জীবনের প্রবেশের এখানটা হলো সূত্রপাত। তো বাড়ি বিক্রি করার চেষ্টা করছি, করতে পারছি না, কিন্তু অনেক রকম ফ্যামিলিগত সমস্যা তৈরি হচ্ছে। এই করতে করতে তখন আমি চাকরি বাকরি করি। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। তো আমি এক জায়গায় স্টোর অপারেশন ম্যানেজার ছিলাম। তো আমি নাম বলবো না কোন কোম্পানি, বিখ্যাত কোম্পানি, চাকরি করছি ওখানে, ধর্মতলা এরিয়া বলতে পারি। এইবার ওখানে সন্ধে এই 7টা নাগাদ, ডেটটা ছিল 1 নভেম্বর 2007। এবার আমি নর্মাল যেমন ডিউটিস চলছে সব, আমার সাথে আমার কলিগরাও রয়েছে সবাই, তো কাজকর্ম চলছে। তো হঠাৎ দেখি একজন, মানে কি বলবো, বছর 70-75-এর এক বুড়ো আসে। মানে আগেকার দিনে ওই রিক্সাওয়ালা, বিহারি রিক্সাওয়ালা যেমন টাইপের হয় না, ওই রকম কাঁধে গামছা ইত্যাদি, এরকম একদম ইয়ে টাইপের। আমার ওখানে ঢুকে উম, আমার দিকে খালি তাকিয়ে রয়েছে, আমি কাজ করছি। এবার ওই এরিয়ায় আমরা একটা জিনিস জানি, যে ওই এরিয়ায় কেউ ঢোকে বিভিন্ন আঁচিলায় আমাদের কাছ থেকে টাকা নিত, আমার মেয়ের বিয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, এইটা তো আমরা ইউজ টু এই ব্যাপারে। তখন এরকম আমার দিকে তাকিয়ে আছে। তো আমিও ভেবেছি এই টাকা নিতে এসছে, খুব স্বাভাবিক। এবার এই করতে করতে তখন আমাকে বলছে, বাবু আপ ইয়ে ক্যা কাম কর রহা?" এবার আমার কিছু অ্যাকাউন্টিং বসে বসে আমি করছিলাম, তো আমি অত গুরুত্ব দিইনি। এই বলতে বলতে ওই বয়স্ক ভদ্রলোক হঠাৎ আমায় বলে, তুমি এই সব করে সময় নষ্ট করছো কেন? আর ওই টাইমে আমার একটা প্রমোশনের ইয়ে চলছে কথা, যে ওখান থেকে আরো বড় পোস্টে আমি চলে যাব। তখন বলছে, তুমি এই করছো কেন? 1 মাস পরেই তো চাকরি ছেড়ে দেবে। মানে তখন ওই কোম্পানির, মানে আমি পার্মানেন্ট স্টাফ একদম। তো আমি, কে কি কথা বলছে যে তুমি পরের মাসে তো চাকরি ছেড়ে দেবে, এত খাটছো কেন? এরকম কোনো ব্যাপারই না, আমার প্রমোশন হওয়ার কথা। তো আমি অত গুরুত্ব দিইনি। তাও আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে থেকে আমাকে তখন বলে আমার বাবার সম্বন্ধে কিছু কথা বলে। আমার বাবা, আমি যখন ছোট তখন আমার বাবা মারা গেছেন। আমার যখন 10-12 বছর বয়স আমার বাবা গত হন। বাবার সাধনলব্ধ কিছু সিক্রেট, যেটা আমি আমার পরিবার ছাড়া বাইরের লোক কেউ জানে না। হুম। তো আমার বাবার সম্বন্ধে উনি, এবার বয়স দেখে মনে হয় হ্যাঁ ঠিক আছে, আমার বাবা বেঁচে থাকলে ওইরকম বয়স হতেন। হ্যাঁ, কিন্তু বাবার সাথে এই ধরনের, মানে আমি কাউকে ছোট করব না, মানে এরা বন্ধুত্ব বা এরকম কি ব্যাপারটা আমি বুঝতে পারি না। এবং এমন কিছু সিক্রেট বলেন আমাদের পরিবারের, ওই এবং ওই সেই রমনা কালীবাড়ি এখানেও ঘুরে আসে। হ্যাঁ, তখন আমি কাজ করছি, আমার হাত থেকে পেন পড়ে যায়। মানে এই ঘটনা তো কেউ জানে না, মানে রমনা একটা বড় কালীবাড়ি। ঝটকা আর হ্যাঁ, কি। ঝটকা। আমি কনফিউজ হয়ে যাই যে কি বলতে চাইছেন ভদ্রলোক। তারপর উনি বলেন, তোমারা বুলাওয়া আ গয়া। এবার বুলাওয়া আ গয়া কথাটার মানে, তুমি চাকরি ছেড়ে দেবে, বুলাওয়া আ গয়া হিন্দিতে মানে তোমার সময় এসে গেছে, মানে তুমি মারা যায়, এই ধরনের কিছু কথাবার্তা। তো আমরা সাধারণ মানুষ, আমি বলবো নিশ্চয়ই এখনো আমি সাধারণ মানুষ। তো ওই টাইমে আমায় বলে, তোমারা বুলাওয়া আ গয়া। বুলাওয়া আ গয়া মানে কথাটার মানে কি? আর ভদ্রলোক মানে হিন্দুস্তানি কথাবার্তা বলছে। তখন বলছে, তুমি বুঝতে পারছো না? আমি অবভিয়াসলি বুঝতে পারছি না। যখন আমার সাথে এই কনভারসেশন করছে, তখন চারিদিকে আমার কলিগরাও চলে এসছে। ওরাও চারিদিকে যে ব্যাপারটা কি হচ্ছে। এবার তখন আমায় বলছে, উনি বলেন যে, তোমার কোনো ইঙ্গিত পেয়েছো? না, কিছু না। তো তখন বলছে, তোমাকে মা ডেকে পাঠিয়েছে। কে মা? কোথায় মা? এবার আমি বুঝতে পারছি না কি বলছে, কোন মা? তারপরও বলছে, তুমি কিছু বুঝতে পারছো না? আমি, না। তখন উনি আমায় বলেন যে, প্রথমে ওখানে দাঁড়িয়ে একটা সংস্কৃতের শ্লোক বলা শুরু করলেন ভদ্রলোক, যা ওনার জেস্চার পশ্চারের সাথে কোনোটা মিলছে না, একদম বিশুদ্ধ সংস্কৃত শ্লোক। এবার আমিও শুনলাম, কিছুটা বুঝলাম, কিছুটা বুঝতে পারলাম না, এরকম একটা পরিস্থিতি। তারপরও বলছে, তার মানেটা আমি, মানে ওইটাই বলছে যে
পরম কিছু সত্যের জন্য অনেক কিছু ত্যাগ করে এগিয়ে জাস্ট অতটুকু বুঝতে পেরেছি, তার বেশি আমি বুঝতে পারিনি। তখন বলছে, বলে তাও বুঝতে পারছো না? তারপর এমন ইংলিশে শুরু করলেন, হ্যাঁ, কথা বলা, মানে ঠিক ম্যাচ হচ্ছে না ওনার সাথে, যে আই এম হিয়ার টু ডাইরেক্ট ইউ, ইউ মাস্ট গো টু আদি পরাশক্তি মা বৈষ্ণো দেবী, বাই হার অর্ডার আই এম হিয়ার টু ইনফর্ম ইউ। আমি শুনছি এক কারণে, আমার সাথে আমার কলিগরা ওরা এখনো আছে ওই কনসার্নে, ওরাও শুনছে সবাই, এটা যে আমি কোনো হ্যালুসিনেট করেছি বা হয়তো মনের কিছু ভুল তা না, এবং সবাই উপস্থিত, এসব ভাবার এখানে কোনো না, জায়গাই নেই। কোনো জায়গা নেই। হুম। এইবার উনি বলছেন যে তোমাকে মা দেখা করতে বলেছে, মানে যেমন হয় না অমুকে তোমায় ডেকে পাঠিয়েছে, তো বলছে মা আদিশক্তি মা বৈষ্ণোদেবী তোমায় ডেকে পাঠিয়েছে। স্বাভাবিক একজন মানুষ হিসেবে এই জিনিসটা বিশ্বাস করাটা একটু চাপের, যে মা আদিশক্তি মা বৈষ্ণোদেবী আমাকে ডেকে পাঠিয়েছে, ঠিক মেলানো যায় না। ঠিক আছে, আমি যাই হোক এইসব বললো, আর বললো তোমার সাথে আমার আর দেখা হবে না, আমি এটা জানানোর জন্যই তোমার কাছে এসেছি, আর তোমার যে বাধাগুলো আছে, হ্যাঁ, মা সব খণ্ডন করে দেবে, তুমি একবার যাও। যাই হোক হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর উনি একটা আশীর্বাদ করলেন, করে জাস্ট 2-3 পা এগিয়ে সিঁড়ি দিয়ে নামলেন, নেমে জাস্ট ডান দিকে ঘুরলেন, অত অবধি দেখেছি। এবং চোখের সামনে, আমাদের চোখের সামনে হঠাৎ উধাও। বাবা, এইবার মানে এত ফ্র্যাকশন অফ সেকেন্ড জিনিসটা না, মানে আমাদের সবাই বুঝে উঠতে হতে টাইম লেগে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমার সাথে যারা ছিল সঙ্গে, আমি দেখ কোথাকার, ওরাও সবাই বেরিয়ে গেছে, ডান দিক বাঁ দিক সব দিক দেখা হচ্ছে, কোথাও নেই, কোথাও নেই। মানে আমরা উঁচু থেকে আমিও দাঁড়িয়ে দেখছি, গেল কোথায়, নেই, একদম উবে গেল ভদ্রলোক। যাই হোক এই ঘটনা হলো, বাড়ি এসে বললাম, এবং অদ্ভুতভাবে ঘটনাটা ঘটেছিল 1 নভেম্বর, আর কালী পুজো ছিল 9 নভেম্বর 2007 সাল। এইবার ঘটনাক্রমে আমার প্রমোশন হওয়ার কথা, সেই প্রমোশন আমাকে দিল গুয়াহাটিতে, এমন একটা জায়গায় দিল, তো আমি রাজি হলাম না। তো 21শে ডিসেম্বর আমি রেজিগনেশন দিয়ে দিলাম। কেন দিলাম, কি করব কিছু জানি না। যাই হোক, বাড়িতে মা ছিলেন, আমার ওয়াইফ ছিল, আমার তখন ছোট বাচ্চা, যে এবং বন্ধু বান্ধব সবাই জিজ্ঞেস করছে এরপর তুমি করবে কি, আমি কিছু জানি না, মা ডেকেছে, আর কিছু জানি না, ঠিক হবে একটা হোয়াট এভার। যাই হোক পার্মানেন্ট চাকরি সব কিছু একবারে ছেড়ে দিলাম। দেওয়ার পর এবার সব কিছু একটা প্রসেস আছে, যেহেতু আমি পুরো চার্জে ছিলাম, আমাকে সব বুঝিয়ে সব কিছু একটা প্রসেস কমপ্লিট করে তারপর আমাকে যখন ফ্রি হলাম, ফ্রি হওয়ার পর আরও কিছু জায়গা ছিল, সে আমার পার্সোনাল মানে প্রপার্টি, সেই জায়গাগুলো ঠিকঠাক করে এবার পুজোর পর আমি তার আগে কি, মা অনেকে ওই ভ্রমণে যেত না, জম্মু কাশ্মীর বৈষ্ণব দেবী, ওই নাম শুনেছি, এমনি শক্তির উপাসক, কিন্তু ওই নাম শুনেছি, যে বৈষ্ণব দেবী বলে আলাদা কিছু আছে এরকম না, মানে এরকম জাস্ট নাম শোনা, যেমন নাম শুনেছি। তো যাই হোক তারপর আমি ঠিক করলাম আমি যাব মায়ের ওখানে। এইবার আমি সব পুজো টুজো সব আমার কাজকর্ম সেরে নিয়ে এবার আমি বৈষ্ণব দেবী হিমগিরি এক্সপ্রেস ধরে আমি বৈষ্ণব দেবী যাই। এবার কিছু চিনি না, এবার কাউকে আমার এই ঘটনাটা যে শেয়ার করব, যে আমাকে মা বৈষ্ণব দেবী ডেকে পাঠিয়েছে, তো লোকে বলে পাগল হয়ে আছে, মাথায় গন্ডগোল, যে আদিশক্তি মা বৈষ্ণব দেবী ওকে ডেকে পাঠিয়ে, মানে অমুককে ডেকে পাঠাও, এরকম ব্যাপারটা। তো এই করার পর আমি তখন আশা করে হিমগিরি এক্সপ্রেস ধরলাম, কাটরায় পৌঁছালাম। কাটরায় পৌঁছে এবার কিছু চিনি না, কিভাবে যেতে হয় না যেতে হয় কিচ্ছু বুঝতে পারছি না। তখন ওখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে তো বানগঙ্গা ক্রস করেছি, করে যখন ওখান দিয়ে যাচ্ছি, তো এবার রাস্তাটা কিভাবে যেতে আমি কোনো আইডিয়া নেই। তখন আমার সাথে একজন বয়স্ক দম্পতি পাঞ্জাবি আর চণ্ডীগড়ে, ওনারা বলছেন বলে আমরা প্রত্যেক বছর আসি এখানে, আর চণ্ডীগড় সামনে। আচ্ছা আচ্ছা, তখন আমি হিন্দিতে বললাম যে আমি একদম চিনি না, এখানটা প্রথমবার এসছি। বলে ও আচ্ছা আচ্ছা, আমরা বলে দেবো, তুমি চলো আমাদের সাথে। ব্যাস ওনাদের সাথে কথা বলতে বলতে, কোথায় থাকো এইসব কথা বলতে বলতে ওনাদের সাথে আমি হেঁটে হেঁটে উঠছি। উঠতে 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 এবার ভদ্রমহিলার সাথে কথা হচ্ছে, মায়ের কৃপা মহিমা। তখন বলছে জানো
মায়ের এমন মহিমা, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মা লোক পাঠিয়ে ডেকে আনে, ওনার ভক্তদের ডেকে আনে। তখন আমি শুনে মনে মনে ভাবছি যে মা আদির সাথে বৈষ্ণব দেবী ডেকে আনিয়েছে, মানে উনিও এই ব্যাপারটা জানেন যে এরকম ডেকে পাঠান মা নিজের কাছে আসার জন্য। এবার ওনাকে আমি কিছু রিভিল করলাম না যে আমার সাথে কি ঘটেছে। যাই হোক, তখন আমি শুনলাম, শুনে একটু আশ্বস্ত হলাম, চলো এটা আমার মনের কোনো ভ্রম না যে এরকম ঘটনাটা ঘটেছে। আর পুরো ঘটনাটা ঘটেছে মানে আমার কলিগদের সামনে। যাই হোক, এবার ওখানে যাচ্ছি। এবার একটা টাইমে উঠতে উঠতে মাঝপথে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি, পাহাড়ি ঝড় বৃষ্টি, মানে সে লাইট অফ হয়ে গেছে, যার ফলে কি আমরা কোনো মতে একটা টিন শেডের মধ্যে রয়েছি। এবার যারা ছিল কোথায় ওনারা চলে গেছে, আমি অন্যদিকে চলে গেছি। যাই হোক, এই করতে করতে ঝড় বৃষ্টি প্রচণ্ড, লাইট অফ হয়ে গেছে। এবার ওখানটা দাঁড়িয়ে রয়েছি। আর মনে আছে সেদিন ছিল কোজাগুড়ি লক্ষ্মী পুজো। এবার উপরে উঠছি, প্রচণ্ড বৃষ্টি চলছে, দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, সেইভাবে প্রোটেকশন নিয়ে যায়নি, কোনো আইডিয়া নেই। তারপর প্রায় 1-1.5 ঘন্টা পর বৃষ্টি থামলো। থামার পর এবার রাস্তা দিয়ে যাচ্ছি। এবার বৃষ্টি থেমে গেছে, যে যার মতো টুকটুক করে, মানে তখন অল্প অল্প পড়ছে, অনেকক্ষণ হয়ে গেছে, দেরি হয়ে যাবে বলে আমিও হাঁটা দিয়েছি নিজের মনে। আমি হাঁটতে 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 যাচ্ছি। মিনিট 15-20 যাওয়ার পর আমার খেয়াল হয় যে পুরো ওই রাস্তাটার মধ্যে আমি একা, সেই পাহাড়ি রাস্তায়। এবার দেখছি বড় বড় সব বোল্ডার, পাহাড়। এবার পেছনে তাকিয়ে দেখি কোনো জনমানব নেই, সামনেও কোনো জনমানব নেই। এইবার ওই রকম জায়গায় গিয়ে তখন একটু মনের মধ্যে একটা ভয়, আমি কি অন্য রাস্তায় অন্যদিকে চলে এলাম, এরকম যখন একটা ভাব। কি করি কি করি, এগোবো না পেছাবো, এবার পিছিয়েও কোনো চিনতে পারছি না, মানে ওখানে কোনো কারেন্টও নেই। এবার হালকা চাঁদের আলোয় যতটুক দেখা যায় রাস্তা, খুব চিন্তায় পড়ে গেছি যে এই কোন জায়গায় চলে এলাম। তখন হঠাৎ আমার সামনে দুটো বোল্ডারের মাছ থেকে একটা 7-8 বছরের মেয়ে, হ্যাঁ 7-8 বছরের বাচ্চা মেয়ে, ওড়না পড়া লাল রঙের, ঝোপ করে লাফিয়ে আমার সামনে আসার পর আমাকে বলছে, উধার রাস্তা নেই হ্যাঁ, हाँ यहाँ से 10 कदम पीछे जाओ, पीछे जाने का बाद रास्ता मिल जाएगा। আমি কিন্তু প্রায় আমার হিসেবে 20-25 মিনিট হেঁটে এসেছি। খুব মিষ্টি গলা, হ্যাঁ। তো আমিও আচ্ছা বলে এবার ওনার কথা শুনে আমি 2 পা এবার ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পর হাঁটা শুরু কর, তখন হঠাৎ আমার স্ট্রাইক করে, এই জনমানবহীন এখানে এই বাচ্চা মেয়েটা এলো কোথা থেকে। ঘুরে দেখি কেউ নেই, বাপরে বাপ। ঘুরে দেখি কেউ নেই, মানে এখনো ভাসছে, মানে ওই চাঁদের আলো ইয়েতে, মানে চকমকে একটা একটা মায়াবী পরিবেশ, মায়াবী পরিবেশ, একটা লাল চকমকে পোশাক পরা এই 7-8 বছরের একটা মেয়ে। তখন আমার যখন নক করে এই মেয়েটা এলো কোথাতে, যখন ঘুরে তাকাই ওখানটায় কেউ নেই ওখানে। তখন আমি একটা বুঝতে পারি যে তো আমি প্রণাম জানাই। মোটামুটি আমি 3-4 মিনিট হাঁটার পর মূল স্রোতে ঢুকে গেছি। তো আমি হেঁটে এসেছি প্রায় 20-25 মিনিট ধরে, আর 2-3 মিনিটের মধ্যে আমি মূল ইয়েতে ব্যাক করে গেছি। এবার রাস্তায় নেমে এবার বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর তো অনেকক্ষণ ছিল, আমি না এবার একটু চা খাই, ঠান্ডাও লাগছে। তো পাশের দোকানে বেরিয়ে জাস্ট ঘুরে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আমরা একটা চা নিয়েছি গরম, চা খাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে। আমি তখন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে বৈষ্ণোদেবী যাওয়ার এই রাস্তা আর এই দিকের রাস্তা দিয়েও কি যাওয়া যায়? তো ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছে, বলে না এই রাস্তা, বলছে এটাই রাস্তা। আমি না এই দিক দিয়ে যেই দিক থেকে আমি এলাম, তো এই রাস্তাটা কোন দিকে যায়? আমার দিকে তাকিয়ে আছে, বলছে না একটাই রাস্তা। আমি বললাম, না আমি এক্ষুনি এসছি। ও ভদ্রলোক আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আমি চায়ের কাপটা ফেলে ওনার টাকা দিয়ে আবার আমি ব্যাক করেছি, যে আমি ওই এই রাস্তা একটা রাস্তা দিয়ে ঢুকেই আমি ডান দিকে বাঁদিকে ঘুরেছি। তো আমি এবার ওই দিকে ঘুরে এসে দেখছি ওখানে কোনো ডিভাইডার নেই যেখান থেকে আমি এসেছি। এবার আমি প্রায় অনেক দূর গিয়ে দেখলাম পরপর দোকান পাট এগুলো সব রয়েছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। এইবার আমি ওখানে দাঁড়িয়ে ভাবছি তাহলে আমি এতক্ষণ ছিলাম কোথায়, কোন জায়গায় আমি ছিলাম। যাই হোক, তারপর কি করব, যাই হোক পরে চিন্তা করলাম যা হয়েছে ভালো হয়েছে। তারপর ওখান থেকে বার হয়ে ওপরের দিকে উঠতে থাকি। উঠতে উঠতে একটা জায়গায় গিয়ে দেখি, মানে আমরা চাঁদকে তো এরকম উঁচুতে দেখি,
চাঁদকে দেখছি, এবার ঝড় বৃষ্টি হয়ে গেছে, এত দারুণ প্রকৃতি হয়ে গেছে, এবং চাঁদকে 90 ডিগ্রিতে দেখছি। আচ্ছা, মানে এই বরাবর চাঁদকে দেখতে পাচ্ছি, আর বিরাট বড় অপূর্ব সুন্দর পাহাড়ের উপর থেকে দেখছি, মানে অসাধারণ, সেটা বর্ণনা অতীত। এই হলো, এই হতে হতে এইবার আস্তে আস্তে করে রাস্তা আরো আরো এক দুবার জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ এই রাস্তা। এবার সবাই যাচ্ছে, ওদের সাথে সাথে আমিও উঠে আছি। উঠে উঠে এবার বৈষ্ণব দেবীর মা দেখা যাচ্ছে, ওনার চূড়া যখনটা সবাই জয় মাতা দি জয় মাতা দি বলছে, আমিও বললাম জয় মাতা দি জয় মাতা দি বলতে বলতে এইবার গিয়ে ওখানটায় ঢুকেছি। ঢোকার পর দেখছি প্রায়, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল সবাই আটকে রয়েছে, তখন মানে আমার চোখের হিসাবে দেখছি মানে 40-45 হাজার লোক হবে আমার আগে। আমি কি এত লোকের পিছনে লাইন দেবো, এরকম একটা ভাবছি। এবার ওখানে এরকম একটা ভাবছি, আমি একটা গাছের নিচটা ওখানটা গিয়ে বসেছি, মানে চারিদিকে খাঁচার মধ্যে সব শয়ে শয়ে মানুষ, মানে শেষ নেই কোথাও। যেহেতু ঝড় বৃষ্টিটা কমেছে, সবাই আটকে ছিল, একসাথে পুরো ভিড়টা হয়ে গেছে, সবাই লাইনে এসে সবাই লাইনে চলে এসছে। এইবার এরকম পরিস্থিতিতে আমি তখন কি করি, কোথায় লাইন দেবো, কোথায় দেবো, এরকম কোথায় যাচ্ছি। হঠাৎ একজন লোক বললো, হিন্দিতে বলছে, মন্দির বন্ধ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, জলদি আও জলদি আও, আমাকে ডাকছে। তো আমি ওই লোকটার কথা শুনে আমি ওনার সাথে যাবো, একটা গাছের ঠিক অপোজিটে একটা গেট মতো উনি খুলে দিলেন, জলদি যাও জলদি যাও জলদি যাও করে আমাকে ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। মানে হিন্দিতে বলছে দৌড়াও দৌড়াও, বলে মন্দির বন্ধ হয়ে যাবে। যাই হোক, এইবার আমি দৌড়াচ্ছি, দৌড়াতে 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 মানে প্রায় 7-8 পাক দৌড়েছি। দৌড়ে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, সেই জায়গাটা মানে একটা হেভেনলি পরিবেশ, স্বর্গীয় জায়গা। মানে ওখানে সবুজ গাছ, হ্যাঁ, একটা দেখছি বিরাট বড় দরজা, হ্যাঁ, মানে ওর বিটটা হচ্ছে মানে সোনার রূপোর দরজা, হ্যাঁ, একটা অলৌকিক পরিবেশ। এবার তার মধ্যে দিয়ে ঢুকছি এবং কোনো জনমানুষ নেই। এবার এবার ভেতরে ঢুকেছি গুহার মধ্যে, গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি। ওখানে দেখছি মা পুরো পিন্ড, যেটা বৈষ্ণদেবী মাতা যেটা পিন্ড, সেটা হচ্ছে কি মা মহাসরস্বতী, মহালক্ষ্মী এবং মহাকালী, এই 3 শক্তির সমষ্টি হচ্ছে মা বৈষ্ণদেবী। এইবার ওটা দিয়ে প্রণাম করতে করতে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি। যেটা আমার স্মৃতিতে আসে, যেটা হয়তো আমার সূক্ষ্ম শরীর যেটা এক্সপিরিয়েন্স করেছে, সেটা দেখছি ওখানে একটা রাজদরবার মতো মা বৈষ্ণদেবী বসে রয়েছেন, এবং যে ভদ্রলোক আমাকে খবর দিতে এসেছিলেন কলকাতায়, ওই ভদ্রলোক মায়ের সামনে হাত জার করে দাঁড়িয়ে রয়েছে। এইটা আমি ভিজুয়াল করি। এইবার যে যখন আমার সেন্সটা আসে, তখন দেখছি আমার কাঁধে কেউ হাত দিয়ে ডাকছে। যখন আমার হাত দিয়ে ডাকছে, আমি ঘুরে দেখি একটা বড় নল, সেটা হচ্ছে LMG রাইফেল। হ্যাঁ, আমি ঘুরে তাকিয়ে আমি ঠাউর করতে পারছি কি হচ্ছে। দেখছি একজন জওয়ান দাঁড়িয়ে রয়েছে, আমাকে জিজ্ঞেস করছে আপ কাহা সে আয়া। তো এবার আমার মুখের কথা জড়িয়ে গেছে, মানে ওই রকম হাই এনার্জিতে। তখন আমি বললাম কলকাতা সে আয়া। আমাকে ওখানে টেনে তুললো, আমার পরিস্থিতি ভালো ছিল না, একদম শরীর ছেড়ে দিয়েছে, আমাকে টেনে তুললো, তুলে নিয়ে গেল ওই গর্ভগৃহ থেকে একটু সাইডে নিয়ে গিয়ে বন্দুক কুচিয়ে জিজ্ঞেস করছে আপ কাহা সে আয়া। আমি তখন বলছি কলকাতা সে। নিয়ে আমাকে সিঁড়ির ওখানে নিয়ে বলছে এখান থেকে তুমি সোজা চলে যাও, বলে আবার জিজ্ঞেস করছে তুমি কাহা সে আয়া। একই কথা কেন একই কথা বারবার করছে যে তুমি কাহা সে আয়া, কাহা সে আয়া, কলকাতা থেকে আসে। তারপর আমার দিকে তাকিয়ে কি মনে হলো, ছেড়ে দিল। 3 বার জিজ্ঞেস করেছে। বেরিয়ে এসছি, বেরিয়ে এসে তারপর একটু যখন শ্বাস নিলাম, তখন একটু প্রাণ এলো। প্রাণ আসার পর ওই যেখানে গাছটা ছিল ওইখানটায় গেছি, ওর পাশে একটা চায়ের দোকান ছিল, চা খেয়ে শরীরটা একটু নর্মাল হলো। তখন আমি উল্টো দিকে দেখছি ওখানে কোনো গেট নেই। এবার আমার মনে আছে ওই গাছের নিচের ঠিক অপোজিটেই গেটটা একটা খুলে দিয়েছে। তখন আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এখানে গেট আছে, বলে না, বলে একটা ভিআইপি বা আর্মির লোকের যাওয়ার গেট আছে, সেটা ওই দিকে, এই দিকে কোনো গেট নেই। এবার কিভাবে গেট তৈরি হলো, কিভাবে গেলাম আমি জানি না। তারপর যখন রিকল করছি, তখন আমি বুঝতে পারি ওই যে জওয়ান আমায় 3 বার জিজ্ঞেস করছে আপ কাহা সে আয়া, ওনার প্রশ্নটা হচ্ছে
যেহেতু ওটা পাকিস্তান বর্ডার হ্যাঁ, এরিয়া, হ্যাঁ হ্যাঁ মানে এখানে মশা গলার জায়গা নেই। মন্দিরে এই পাটটা পুরো এন্টায়ারলি বন্ধ। তুমি এলে কোথা থেকে, আপ কাহা সে আয়া, কাহা সে আয়া, জিজ্ঞেস করতে। ওই জন্য বারবার জিজ্ঞেস করতে যে যেখানে পুরো মানে এমন প্রহরা পুরো মাছি গলতে পারবে না, যে তুমি এই গর্ভগৃহের মধ্যে ঢুকলে কি করে। যাই হোক, এরকম ঘটনা ঘটলো, সব হয়ে গেছে। তারপর আমার সাথে সেই দম্পতির দেখা। তখন বলে বেটা হলে চলো লাইনে দাঁড়াও। তখন আমার দর্শন হয়ে গেছে, বলে কি করে হলো, আমি জানি না, এরকম এরকম হয়েছে। তখন সেই দম্পতি বলছে যে মায়েরই ইচ্ছায় তোমাকে আর লাইনে দাঁড়াতে হয়নি, একদম ডাইরেক্ট ভিআইপি, একদম ভিআইপি দর্শন তোমার করিয়ে দিয়েছে বা। এই ঘটনা ঘটলো, ঘটে এবার যাই হোক ভৈরবনাথ গেলাম, এই করলাম, এই একটা এক্সপিরিয়েন্স। এবার ওখান থেকে ফিরে এলাম, এখনো এটা শেষ হয়নি, ঠিক আছে। ওখান থেকে ফিরে আসি কলকাতা শহরে, অনেকগুলো চরিত্র আবার আসবে, ঠিক আছে। মানে আমি মনে মনে ভাবি যে আমার লাইফে কি এটা কোনো একটা সিনেমা ঘটেছে যা সাক্ষী আমি, মানে এরকম ইন্টারেস্টিং। তারপর যাই হোক আমি ব্যাক করি। মানে আপনার কাছে এটা অবাস্তব মনে হয়, হ্যাঁ, অথচ ঘটেছে এমন ঘটেছে। ভাবে, সম্পূর্ণ একটা মায়াবী পরিবেশে। তারপর আমি কলকাতায় ফিরে আসি। যেটা বলেছে, আমার পার্ক স্ট্রিটের বাড়ি ছিল, বিক্রি করতে পারছিলাম না, ওই ভাড়াটে ভর্তি যা থাকে আগেকার দিনের বাড়ি যা হয়, করতে করতে মানে কোনো খরিদ্দারও পাচ্ছিলাম না। মাকে বলেছি আমার আজ থেকে আমি তোমার, তুমি আমার, এই কথাটাই বলেছি। মানে আমার যা কিছু আছে আজ থেকে তোমার, আর তোমার কৃপা আমার উপর যাতে থাকে। তার আগে প্রায় 5-7 বছর ধরে আমরা চেষ্টা করছি, কিছুতেই কিছু হয়নি। আর তারপর তো ওই টাইমে আমি আমার চাকরিও ছেড়ে দিয়েছি। এইবার কি করা যায়, এই এরকম পরিস্থিতি যাচ্ছে। হঠাৎ দেখি এক টাইমে মানে আমরা হাল ছেড়ে দিয়েছি, হবে না, হতাশ হয়ে পড়েছি। তখন যে এর আর উপায় নেই, এ বিক্রি হবে না, এমন জিনিস আর বিক্রি হবে না। মানে ভাড়াটেদের দখলে চলে গেছে, এইরকম পরিস্থিতি, কারোর সাথে কেস চলছে, এই চলছে ইত্যাদিতে, কে নেবে এরকম ডিসপিউট। যাই হোক হোয়াট এভার, কিন্তু এরিয়াটা পার্ক স্ট্রিট, পশ এরিয়া, সব কিছু। তারপর হঠাৎ একদিন এক বয়স্ক ভদ্রলোক এলেন, উনি না এক ব্রোকার। তো আমায় এসে বলছে, একজন আপনার প্রপার্টিটা দেখতে চান, হ্যাঁ আপনি একটু আমরা ঠিক আছে পাঠাও। তারপর শুনলাম উনি মালদায় থাকেন, উনি একজন ডক্টর, ঠিক আছে। এবার একদিন ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে, এসেছেন, এসে আমাদের সাথে এমনি কথা বলছেন। বলার পর আমি তখন বলছি যে আমার এই ডিসপিউট আছে, এই ভাড়াটে প্রবলেম আছে, কেস চলছে ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক বলছে, আমি কি আপনার কাছে জানতে চেয়েছি, যেটা সবাই জিজ্ঞেস করে। তখন উনি আমায় জিজ্ঞেস করলেন, আপনার দাম কত। তো আমি একটা ধার্য করে রেখেছি। সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরুন আমি বললাম আমার এই প্রপার্টিটার দাম 1 লাখ টাকা, ঠিক আছে। তো সাধারণ আমি আপনি কি হলো, আচ্ছা 1 লাখ, দাদা 70 করুন, স্বাভাবিক। এটা আমি হলে আমিও বলবো 70 করুন, বা করুন, একটা নেগোসিয়েশন করে একটা জায়গায় ফিক্সড করবো, এটাই স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। তো এরকম হয়েছে, আমি বললাম আমার দাম এরকম। উনি বললেন, না আমি এই দাম তো দিতে পারবো না আপনার। তো আমি বললাম, আমি তো মেন্টালি তো, আমি তো ইচ্ছে করে একটু বাড়িয়ে রেখেছি যে একটা নেগোসিয়েশন হবে, তো ওইটা ফাইনাল করবে। তো উনি বলছে, আমি তো ওটা দিতে পারবো না। তো আমি, হ্যাঁ আপনি কত দিতে পারবেন। এবার আমি বলেছি আমার দাম সাপোজ 1 লাখ, উনি বলছেন না আমি 1.5 লাখ দেবো। এবার আমি এটা এটা কি করে সম্ভব, এটা কোনো পাগলে বলবে না, বিশ্বাসযোগ্যতা নয়। আমি 1 লাখ বলেছি, আমি তো নেগোসিয়েশন করতে বসেছি, যে আমি 1 লাখ বলেছি, ওটা হয়তো উনি 60 বলবেন, আমি একটা দরাদরি করবো, উনি একটু নামবেন, আমি একটু উঠবো, উঠে একটা জায়গা ফাইনাল হবে, হ্যাঁ। আর উনি বলছেন না আমি 1.5 দেবো, 1.5 লাখ, উদাহরণ দিচ্ছি, আমি 1.5 লাখ টাকা দেবো। এবার আমরা মুখ চাইতে যে লোকটা পাগল না কি। তখন আমি যে, আপনি কি করেন, বলে আমি ডাক্তার, ডেন্টিস্ট একজন, নাম করা, মালদায় থাকি। আমি বললাম আমার এই, বলে আমি তো আপনার কাছে কিছু জানতে চাইনি, আপনি কবে এটা দেবেন ওটা। আর বলে আমি না কাগজপত্র, বলে না আমার কাগজপত্র দেখার প্রয়োজন নেই। এরকম খুব মানে অদ্ভুত। এবার ভদ্রলোক বললেন যে আমার কাগজপত্র দেখার দরকার নেই, আপনারা কবে এটা হ্যান্ড ওভার দিতে পারবেন। তো
যাই হোক, আমি 1 মাস অন্তত তো সময় দিই। বলে হ্যাঁ, আপনার সময়। আর বলছে বিক্রি হয়ে যাওয়ার পরও বাড়ি আপনার থাকবে, আপনি যখন খুশি আসবেন আপনার বাড়িতে। মানে ভদ্রলোকের কথাবার্তার সাথে ঠিক যুক্তিসঙ্গত বাস্তব কোনো কথা মিলছে না। মানে এটা কি রকম কথাবার্তা? আমি প্রপার্টি বিক্রি করে দেবো, বলে আপনার যখন খুশি এসে থাকবেন, কেউ এখানে কিছু বলার নেই, আপনার বাড়ি, আপনি যখন খুশি আসবেন, আপনি থাকবেন, আমরা কেউ আপত্তি করবো না। তো এই ধরনের কথাবার্তার জন্য মানে তখন আরো মনে হয় যে হ্যাঁ, এটা ফ্রড কিনা। ফ্রড কিনা, হ্যাঁ। মানে বিশ্বাস হচ্ছে না মেন কথা। যাই হোক, এবং ঠিক 1 মাস পর সবকিছু ফাইনাল হয়ে গেল, আমরা শিফট করেও চলে গেলাম, ওনাকে প্রপার্টি দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল। কিন্তু আমার মনে একটা খুব বড় কোয়েশ্চেন মার্ক, যে ভদ্রলোক প্রাইস নিয়ে এরকম ঘটনা ঘটালেন, মানে আমায় থাকতে বলছেন, সব কিছু ব্যাপার এটা ঠিক আনইউজুয়াল, ঠিক মেলে না। যাই হোক, আমার মনে একটা প্রশ্ন ছিল। যাই হোক, ওই টাইমে করে শিফট করে চলে আসি, তখন ঢাকুরিয়া চলে আসি আমি। এবার ওখানে সব কিছু হয়ে যাওয়ার পর একদিন ওনার মিসেস আমায় ফোন করলেন যে, দাদা আপনার একটা চিঠি এসছে, কোম্পানির কোনো চিঠি এসছে। আলো আচ্ছা ঠিক আছে বৌদি, রেখে দিন। দাদা কবে থাকবে? বলে দাদা সানডে থাকবে। আমি তাহলে আমি সানডে গিয়েও নিয়ে আসবো? দাদা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একদিন ওনার বাড়ি গেছি, মানে আমার যেটা বাড়ি ছিল ওখানে গেলাম। তো ওটা আসুন আসুন বসুন, চা করে দিলে, চা ফা খাচ্ছি, এই গল্প করছি, এই সেই করতে করতে হয়ে গেছে কথাবার্তা। তখন আমার মনের প্রশ্নটা, উনি কেন নিলেন? বলতে বলতে তখন আমি বললাম, আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আমি। বললে, হ্যাঁ বলুন বলুন। ভদ্রলোক খুব অমায়িক, বলে হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে, আপনি আমার এই সম্পত্তির সন্ধানটা পেলেন কোথা থেকে? আপনি তো থাকেন মালদায়, আপনি এখানে পার্ক স্ট্রিটে এখানটা এই সম্পত্তিটা বিক্রি আছে, আপনি জানলেন কোথা থেকে? উনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন, না ওই ওইরকম না, মানে এড়িয়ে যাচ্ছেন। আমি না, কিছু তো ঘটনা আছে, এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। রহস্য আছে, আমায় ওপেন করছে না। তারপর এই করতে করতে 2 বার জিজ্ঞেস করি, তখন ওই জেনে কি লাভ, যখন বলছে জেনে কি লাভ, তখন আমি শিওর হয়ে গেছি কিছু একটা ঘটনা ঘটেছে। তখন আমি বললাম, না আমার জানাটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন জানাটা। তখন উনি শুরু করলেন, বলে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে টাইম ফ্রেমের কথা বলছেন, যখন আমি বৈষ্ণব মা দর্শন করে কলকাতায় ব্যাক করেছি, ঠিক আছে, ওই টাইমে মালদাতে উনি একজন ডেন্টিস্ট, খুব নামকরা ডেন্টিস্ট, নাম বলবো না, ওনার চেম্বারে উনি ডেন্টিস্ট হয়ে যাবেন, দাঁত তোলা ইত্যাদি ইত্যাদি ট্রিটমেন্ট করছে। বাইরে ওনার দারোয়ান বসা থাকে, বাইরে ওনার কাউন্টার লোক বসা থাকে, ঠিক আছে, যেমন হয় চেম্বার সিস্টেম হয় করে। এবার ডাক্তারের ভেতরে ডাক্তার যেগুলো ওটি করছে ইত্যাদি ইত্যাদি। হঠাৎ একটা 70-75 বছরের এক বুড়ো ফকির, হ্যাঁ, আমার চেম্বার ঠেলে আমার ভেতরে ঢুকে যায়, মানে যেখানে বসে আমি ওটি করছি, ঢুকে যায়। ঢুকে গিয়ে বলে, বেটা আমি তোমার কাছে এসছি। উনি একটু অফেন্ডেড হয়ে যায় প্রথমে, যে একদম ডাইরেক্টলি চেম্বারের মধ্যে ঢুকে গেছো। তখন উনি এই টাকা দাও তো, কিছু দিতে যাচ্ছে। বলে না না, আমি কিছু নিতে আসিনি, তোমাকে দিতে এসছি। তখন বলছে, আমাকে কি হয়েছে? তখন ফকির বলছে, ওনার মেয়ে যিনি ছিলেন, এই জন্য নাম বলবো না, ওনার মেয়ে তখন ক্লাস 6-7-এ পড়ে, মেয়ে অটিস্টিক, হ্যাঁ, মেন্টালি ডেভেলপ না। তো ওনাকে বলে, তোমার যে সমস্যা আছে তোমার মেয়েকে নিয়ে, সেই সমস্যা ঠিক হয়ে যাবে, এই বাড়ির অ্যাড্রেস কলকাতায় যাবে, পার্ক স্ট্রিটে এই বাড়ির অ্যাড্রেস, এই বাড়ি বিক্রি হবে, তুমি গিয়ে ওই বাড়িতে যাবে, বাড়িওয়ালা তোমাকে যে দাম বলবে তার 8 গুণ টাকা তুমি বাড়াবে, বাড়িয়ে ওনার হাতে দেবে। আমি না আচ্ছা। তখন আমি ওনায় জিজ্ঞেস করলাম, আমি না, যে ফকির গেছিলেন তার দাঁতগুলো চৌকো চৌকো, বয়সটা এরকম, উনি আমার দিকে তাকিয়ে বলছে, আপনি কি করে জানেন? মানে যে আমার কর্মক্ষেত্রে এসেছিল 1 নভেম্বর, আর এইটা হচ্ছে তার পরের বছর, 2008 সালে, ওনার কাছে গিয়ে সেম জিনিস বলেছে, যে আপনি এই প্রপার্টিটা কিনে নিন। এবং ওনার কিছু প্রপার্টি আটকে ছিল বিক্রির ওনার কাছে টাকাও ছিল না। তখন বলেছে, তোমার সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও এই অ্যাড্রেসে গিয়ে ওনার সাথে যোগাযোগ করো, বলে দিয়ে বেরিয়ে এসছে। উনি আমার মতো, উনিও সারপ্রাইজ, হ্যাঁ, যে কে এরকম একটা বাড়ির এরকম অ্যাড্রেস বলে গেছে, কোনো লজিক খুঁজে খুঁজে পাচ্ছে না।
উনি বেরিয়ে গেছে, তার পেছনে উনি বেরিয়েছেন, বেরিয়ে দারোয়ানকে বকা দিয়েছে, আমি ভেতরে ওটি করছি, তুমি এরকম একজন ফকিরকে ভেতরে ঢুকতে দিয়ে দিয়েছে, এবার রিসেপশনিস্ট কোনো তোমরা দেখতে পাও না? এবার ওরা তাকিয়ে বলছে কেউ আসেনি স্যার। বলছে কেউ আসেনি মানে? এই তো এখন আমার রুম থেকে বেরিয়ে গেলেন উনি। বলছে কোথায় স্যার? আমরা তো এখানে বসে। দারোয়ান বলছে স্যার আমি তো গেটে বসা, আমি তো কোথাও যাইনি। বলে তোমরা কেউ দেখোনি এরকম ফকির এসেছিল এরকম দেখতে? বলে না, আমরা কেউ দেখিনি। মানে ওই একমাত্র ওই ডাক্তারবাবুই পুরোটা দেখেছেন, আর কেউ দেখেনি। দরজা খুলে ঢোকাটাও পর্যন্ত ওরা টের কেউ পায়নি। কেউ টের পায়নি। এই ঘটনা ঘটার পর তখন আমি বুঝতে পারি যে একটা অন্য নির্দেশে মা চালনা করছে। তারপর আমি ঢাকুরিয়ায় চলে আসি। এ তো অসাধারণ ঘটনা। এ ছেড়ে ওঠা মুশকিল। হ্যাঁ। আশা করি আপনারা উঠতে পারছেন না। আচ্ছা বলুন তারপরে কি হলো? তারপর এবার মার যে ক্রিয়া মা এবার শুরু করলেন। কেন? এটা আমি পরবর্তীকালে প্রায় বছর 5 পর পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমার সাথে কি ঘটনাটা ঘটেছে। এইবার আমাকে কর্ম থেকে মা বার করালেন, তাহলে আমার পরিবারে চলবে কি করে? ঠিক আছে, আমি তো মাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এবার আমার পরিবার চলবে কি করে? তখন আমার ছেলে ছোট, ক্লাস 4-এ পড়ে, ভালো নামি স্কুলে পড়ে, এবার সংসার চলবে কি করে? তো মা তার পুরো ব্যবস্থাটা করে দিয়েছে। এবং এখন টাচউড আমার ছেলে একজন বড় লয়ার, একজন ও, হ্যাঁ, যাই হোক মায়ের আশীর্বাদ কৃপা রয়েছে সেই মতো। এবার ওইভাবে পুরো, এবং জবের থেকে স্যালেন্ডার করে দিলাম যে আজ থেকে আমি তোমার তুমি আমার, হ্যাঁ, তবে থেকে মা আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। যার ফলে কি তারপর আমি মায়ের কাছে 2016 সালে আমি আবার তার মাঝেও 2-3 বার গেছি বারাণসী, এবং যতবারই যাই ওই জায়গায় কি ওই রাস্তাটা খুঁজি যে যদি দেখতে পাই ওই রাস্তাটা, কিন্তু আর পাইনি কখনো। তো মায়ের কাছে যাই, ওখানে গিয়ে বসি। মানে ওই রাস্তাটা হ্যাঁ, তখন আপনার জন্য তৈরি তৈরি হয়েছিল, কোনো একটা ফরমেশন তৈরি হয়েছিল। এবার ওখানে মার কাছে যাই, গিয়ে একবার মাকে বলি যে আমার তোমার কাছ থেকে আর চাওয়ার কিচ্ছু নেই, যা দেওয়ার দিয়ে দিয়েছ, নতুন করে চাবো এমন কিছু নেই, দাওনি। মানে মা এত আশীর্বাদ কৃপা দিয়েছেন, মা আদি পরাশক্তি মা। যাই হোক, তো একবার গেলাম, মা একটা জিনিস চাইবো, যেমন সন্তান আবদার করে, মা একটা জিনিস চাইবো, তো অন্তর আসে। সেটা সেটা হয়েছিল ওই বছরই। আমি সপ্তমীর দিন ওখানে সকালবেলায় মায়ের পুজো হয়, ও সেটার টাইম মোটামুটি 1 ঘন্টা, এবং ওই সপ্তমীর দিন সেই পুজোটা চলেছিল 3.5 ঘন্টা মা বৈষ্ণবদেবীর গর্ভগৃহে, হ্যাঁ, তখন চলে। এবং পণ্ডিতজি, মানে যিনি এই 1 বছর আগে দেহ রাখলেন, বয়স হয়ে গেছে, উনি আসেন না, স্পেশাল দিনে মেন আসেন। উনি তখন আমাদের সবাইকে বলেন আজকের দিনে সপ্তমীর দিন মা আদি পরাশক্তির গর্ভগৃহে আপনারা বসে আছেন, আপনারা খুব সৌভাগ্যবান। মায়ের ইচ্ছাতেই আপনারা কেউ ভাববেন না আপনারা প্ল্যানিং করে এসছেন, মায়ের ইচ্ছাতেই কিন্তু আপনারা এই গর্ভগৃহের মধ্যে বসে আছেন, এবং আপনাদের যা মনোবাসনা মা সব জানে, আপনি সেই মতো পূর্ণ হবে। তো ওই গর্ভগৃহের মধ্যে যখন ঢুকি, আমরা একটা এমন ট্রান্স মোডে চলে যাই যে আমি সবকিছু দেখছি, হ্যাঁ, কিন্তু আমার ভেতরে কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, কেউ চালিত করছে। হ্যাঁ, আমায় কেউ যদি একটা টোকা মারে আমি উল্টে পড়ে যাব, এরকম একটা হালকা হয়ে এরকম একটা অবস্থার মধ্যে আমি রয়েছি ভেতরে। মানে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা মানে আমি ফ্যাল করে খালি তাকিয়ে রয়েছি। এবার ভজন হচ্ছে আমার কানে কিচ্ছু ঢুকছে না। তারপর যখন ওখান থেকে আমি বেরিয়ে এলাম তখন একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। মানে ওই 3-3.5 ঘন্টা একটা অন্য একটা ট্রান্স মোডে ছিল। যাই হোক, তো মায়ের কাছে আবদার করতে, তো সন্তান আবদার করেছে, মা আমাকে আর আমার কাছে কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছ থেকে, কিন্তু একটা সুপ্ত বাসনা আছে, আমাকে এক সদ্গুরু আমার জীবনে দাও, যেখান দিয়ে আমি আমার জীবনটাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, একজন সদ্গুরু দাও। জাস্ট এতটুকু জানিয়েছি, জানিয়ে এবার ওখান থেকে চলে এসেছি। সেই দিনই সপ্তমীর দিন রাতে আমার ট্রেন ছিল, পরের দিন মানে নবমীর দিন সকালে আমি বারাণসী পৌঁছাই।
তো বারাণসী পৌঁছায়, এইদিকে কলকাতা থেকে আমার ওয়াইফ এবং ছেলেও এসে পৌঁছায়, যে একসাথে রথ দেখা কলা বেচা, একটু ঘোরাও হয়ে গেল, একটু বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই নবমীর দিন এসছি, একদিন থাকবো, তারপরের দিন বেরিয়ে যাবো, এরকম একটা প্ল্যানিং ছিল। তো রয়েছি, থাকার পর ওরা এলো, আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিশ্বনাথ মন্দির গেলাম, পুজো দিলাম, পুজো দিয়ে গঙ্গা আরতি হচ্ছে, গঙ্গা আরতি দেখলাম। তারপরের দিন ঘুরতে গেছিলাম, সারনাথ ইত্যাদি সব ঘুরে টুরে এলাম। তারপরের দিন বেরিয়ে যাও, মানে একাদশীর দিন বেরিয়ে যাওয়ার কথা। এবং দশমীর দিন আবার আমরা ইয়েতে গেলাম, ঘাটে গিয়ে ওই আরতি দেখলাম, এবং ঘাটের সামনেই আমি এক জায়গায় থাকি, গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখে এবার আসছি যখন,